অনেকদিন পর আমরা আজকে এলাম যে ভিডিও করতে। আজকে তোমাদের আমি নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা পড়াবো। তার আগে আমরা এতদিন যে অনির্দিষ্ট সমাকলনটা পড়িয়ে এসেছি, সেখানে আমাদের সংজ্ঞা ছিল যে অনির্দিষ্ট সমাকলন হচ্ছে যে অবকলনের বিপরীত প্রক্রিয়া। যদি এই ইন্টিগ্রেশন fx dx ইজ ইকুয়াল টু একটা অন্য ফাংশন fx হয়, তার সঙ্গে c দিতে হয়, আমরা জানি যে কনস্ট্যান্ট দিতে হয় অনির্দিষ্ট সমাকলন। তার সংজ্ঞা ছিল কিরকম না, সংজ্ঞা ছিল যে এই সমাকলনটা অবকলনের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ সমাকলন করে যেটা পাওয়া গেল fx c এখানে পাওয়া গেছে, সেইটার যদি আমরা অবকলন করি ddx তাহলে পাবো fx, বিপরীত প্রক্রিয়া। আর আমাদের অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমাদের ধ্রুবক ব্যাপারটা ছিল আসবে, কিন্তু নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে নির্দিষ্ট মানে আমাদের এই লোয়ার লিমিট থাকবে, আপার লিমিট থাকবে। এই নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞাটা কি হবে, এর সংজ্ঞাটা কি হবে সেটা আজকে পড়ানো হবে। মানেটা কি, এর অর্থটাই বা কি। তবে এই যে নির্দিষ্ট সমাকল ইন্টিগ্রেশন a টু b fx dx, এটাকে বলা হচ্ছে কি না লোয়ার লিমিট, লোয়ার। আর বিটাকে বলা হচ্ছে আপার। তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট আর বিটা হচ্ছে আপার লিমিট। এই a থেকে b এর মধ্যে আমি ইন্টিগ্রেশন করব। আচ্ছা, যদি আমরা এর সংজ্ঞাটা কি, ব্যাপারটা সংজ্ঞাটা বলছে যে যদি আমরা গ্রাফ টানি যে y fx এর গ্রাফ, সাপোজ এটা হলো আমার y fx, এটা আমার জানা কার্ভ সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, অধিবৃত্ত, উপবৃত্ত, আমরা যে কোনো একটা কার্ভ নিলাম। আর তার এই একটা বিন্দু a, এইখান থেকে এই দূরত্বটা a, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে a ইনটু f এ নিশ্চয়ই, কারণ y fx, তাহলে এই লেন্থটা যদি a হয় তাহলে a f এ এই বিন্দু স্থানাঙ্ক, এটাকে আমরা সাপোজ a বলি। আর এখান থেকে এই দূরত্বটা যদি b হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব b হয়, আর তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে b ইনটু fb, অর্থাৎ এই লেন্থটা f এ, এই লেন্থটা fb। বলছে ইন্টিগ্রেশন a টু b fx dx, বলছে x অক্ষ মানে y 0, এই যে ভুজ x a, এই একটা ভুজ x b, আর y fx, এই সীমাবদ্ধ অংশটার ক্ষেত্রফল। এই বিন্দুটার ভুজ হচ্ছে a আর কোটি হচ্ছে f, এর ভুজ হচ্ছে b, কোটি, এই যে অংশটা এর ক্ষেত্রফল বোঝাচ্ছে। তার মানে ইন্টিগ্রেশন a টু b fx dx হচ্ছে x অক্ষ x a সরলরেখা, x b সরলরেখা, y fx এর মধ্যে সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। এটাই হলো আমাদের এই নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার জিওমেট্রিক্যাল তাৎপর্য। কিন্তু কি করে আসছে, এটা কেনই বা এরকম ব্যাপারটা হলো, সেটা আমরা আজকে ডিটেইলস আলোচনা করব। দেখো, আমরা এই ছবিটা একটু ভালো করে আঁকি, একটু বোঝার জন্য একটু বড় করে ছবিটা আমরা আঁকবো। একে আমরা ওই নির্দিষ্ট সমাকলনটা বোঝার চেষ্টা করব কেন এই এরিয়াটা হচ্ছে, এবং দেখো কি বলছি। তাহলে আমি x অ্যাক্সিস আঁকলাম, y অ্যাক্সিস আঁকলাম, এই একটা কার্ভ আঁকলাম, একটু বড় করে আঁকলাম। তাহলে y fx কার্ভ। তাহলে এই যে বিন্দুটা a বিন্দু, আর এই লেন্থটা আমরা এই একটু আগে বলেছি, তাহলে এইটা স্থানাঙ্ক হচ্ছে a আর f এ, এই লেন্থটা f এ, আর এইটা হচ্ছে এই লেন্থটা হচ্ছে b, আর এই বিন্দু স্থানাঙ্ক b, একটু আগে আমি বললাম। এখন দেখো, এটা যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, এটার তো কোনো আমাদের নির্দিষ্ট জ্যামিতিক চিত্র নয় যে বৃত্ত বা ত্রিভুজ, চতুর্ভুজ
বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস হচ্ছে না। সুতরাং এই জন্য আমরা কি করব না, এই যে x = a থেকে b এর অঞ্চলে এই লেন্থটা কত, তাহলে b মাইনাস a, এই পুরোটা b আর এইটুকু a, তাহলে এই যে লেন্থটা এইটুকুটা এটা b মাইনাস a। এই অঞ্চলটাকে আমরা n ভাগে ভাগ করব এবং প্রতিটা ভাগকে বলবো h। তার মানে এখানে h = কত হবে না b মাইনাস a ডিভাইডেড বাই n। তার মানে দেখো ভালো করে আঁকলে, তাহলে এই লেন্থটা h, আবার এইটা h, আবার এইটা h, এরকম করে 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 শেষ পর্যন্ত এটা h। তাহলে nটা h এর যদি আমরা গুণ করি তাহলে b মাইনাস a লেন্থটা হবে। এখন তোমরা বলতে পারছো কেন এটা ভাগ করছি। দেখো আমরা যে এখানে আয়তক্ষেত্র আনবো, এই আয়তক্ষেত্র আনবো, আমরা আয়তক্ষেত্র যদি আঁকি, এই আয়তক্ষেত্রতে এই যে আয়তক্ষেত্র আঁকলে তো আয়তক্ষেত্র হয়নি, তাহলে আয়তক্ষেত্র একটু বাইরে বেরিয়ে গেছে। দেখো আমরা এইটাকে একটু বাড়িয়ে দিয়ে যদি এইটা যোগ করে দিই তাহলে এটা আয়তক্ষেত্র হয়েছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত আর প্রস্থ কত, তাহলে দেখো তাহলে আমরা এর যদি h হয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত না a প্লাস h, এটা a, এটা h, a প্লাস h, তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটা হবে কত না f অফ a প্লাস h, ঠিক কি না। এই বিন্দুটার, এই যে বিন্দুটা তার ভুজ হচ্ছে a প্লাস h আর কোটি হচ্ছে f অফ a প্লাস h। কেন না, যে y গুণ fx, তো তাহলে x এর মান যদি a প্লাস h হয় তাহলে এই বিন্দুটা কত হবে f অফ a প্লাস h। তাহলে এই যে আয়তক্ষেত্রটা আমি একটু ডট ডট করে দেখাচ্ছি, এর ক্ষেত্রফল কত হবে না দৈর্ঘ্য কৃত প্রস্থ, তাহলে h ইনটু f অফ a প্লাস h। এবারে দেখো তো দ্বিতীয় আয়তক্ষেত্রটা ভাবি, তাহলে এইখানে যদি আমি একটু বাড়িয়ে দিই, এটা হলো না তো, আবার একটু বাড়িয়ে দিই তবেই তো আমার হবে আয়তক্ষেত্র, তাহলে আবার একটু বাড়িয়ে দিলাম। তাহলে এর একই রকম ভাবে এই যে লেন্থটা, এই লেন্থটা হবে কত না f অফ a প্লাস 2h। এই যে এখানটা a প্লাস h ছিল, তার সঙ্গে h যোগ, তাহলে এই বিন্দুটা এই লেন্থটা হচ্ছে f অফ এই a প্লাস 2h আর এই লেন্থটা হচ্ছে f অফ a প্লাস 2h। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না প্লাস h ইনটু f অফ a প্লাস 2h। তাহলে দেখো এখানটা আবার যদি আমরা পরের আয়তক্ষেত্র নিই, তারও ক্ষেত্রফল একইভাবে আমরা পেতে পারি। তারও ক্ষেত্রফল আমরা কিভাবে পেতে পারি না এরকম করে যে h প্লাস h ইনটু f অফ a প্লাস 3h। এবারে শেষেরটা কত হবে দেখো, শেষেরটা দেখো, শেষেরটা তাহলে দেখো এইটা তো b, তাহলে এই লেন্থটা তো চাই, তাহলে এখানে 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 b কত, আমি দেখেছি যে এই যে h is equal to b minus a by n, তাহলে এখান থেকে b minus a, ভালো করে লিখি এটা b minus a is equal to nh, তাহলে what is b না f of nh, তাহলে এই লেন্থটা হলো f of a plus nh আর এই পুরো লেন্থটা হলো a plus nh। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হলো না এরকম করে আমরা যদি যাই ডট ডট করে সবগুলোকে যদি আমরা যোগ করে দিই প্লাস h ইনটু f অফ a প্লাস n। এখানে আমাদের একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র, তিনটা আয়তক্ষেত্র, এরকম করে nটা আয়তক্ষেত্র আছে। তাহলে এই পুরো যে এরিয়াটা তার মোট ক্ষেত্রফল কত হলো না h ইনটু a প্লাস h প্লাস h ইনটু f অফ a প্লাস f ইনটু f অফ a প্লাস 2h, h ইনটু f অফ a প্লাস 3h, h ইনটু f অফ a প্লাস nh। এই পুরো অংশটার ক্ষেত্রফল পাওয়া গেল। কিন্তু দেখো আমরা কিন্তু যে বলেছিলাম যে এই বক্ররেখার মধ্যে ক্ষেত্রফল তা কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি না এই যে লাল কালিতে এইগুলো সব বেরিয়ে গেছে, এগুলো তো আমাদের ক্ষেত্রের মধ্যে চাপ হয়নি। তাহলে এই জিনিসটাকে যে আমি যে নাম দিয়ে দিই এটাকে কত a b c d এই অংশের ক্ষেত্রফলটা, তাহলে a b c d অংশের ক্ষেত্রফল
কত হবে না এইটাকে আমরা সিগমা আকারে লিখব সিগমা এইচ এফ অফ এ প্লাস আর এইচ আর ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত আর ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত h ইনটু এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে এই ক্ষেত্রটা কিন্তু এবিসিডি অঙ্কের ক্ষেত্রফল নয় যদি আমি লিখেছি। কেন? এই ফাঁকা অংশগুলো আছে, সেজন্য কি বলা হচ্ছে যে এইচটাকে ছোট করো, মানে এই প্রথমে একটা ছবি এঁকে দেখাচ্ছি, মনে করো এইটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্র, তারপর বলছে না এই লাইনটাকে আর একটু কাছে নিয়ে এসো, তাহলে এইচটা আরো ছোট করো, তখন এই যে এররটা কমে যাবে, বলছে না এটাকে আরো ছোট করো, তাহলে একই লাইন হয়ে যাবে। ওই জন্য বলা আছে এই ফাঁকাগুলো থাকবে না, এই লাল কালির ফাঁকাগুলো থাকবে না যদি এইচটাকে খুব ছোট করো। এখন এইচটাকে ছোট করলে কি হবে, তো অনেকগুলো ছোট ছোট এইচ হবে, তার মানে নিশ্চয়ই কতগুলো হাতে করতে হবে, এন মানে এনের মানে বেড়ে যাবে, লার্জ হয়ে যাবে অনেক। এখানে ছিল মনে করো 10টা, আমি এই জন্য ছোট করি, তাহলে 15টা, আরো ছোট করলে 20টা, আরো ছোট করলে 1000টা, আরো ছোট করলে 1,00,000টা। তার মানে আমাদের বলতে হবে যে এই এরিয়াটা পেতে গেলে, এইগুলোকে বাদ দিতে গেলে এখানে লিখতে হবে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, মানে এইচ তুমি খুবই ক্ষুদ্র, যত তুমি ভাবতে পারো তার চেয়েও সে ছোট আরো। তাহলে এই পুরো এইগুলো সব লাইন হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে, পুরো আর এখানে কোনো এই যে ফাঁকাগুলো থাকবে না, তাহলে সেটাই হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। এই পুরোটাকে আমরা বলবো কি না ইন্টিগ্রেশন a টু b fx dx। তার মানে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, y x অক্ষ দ্যাট ইজ y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু fx। এই যে চারটে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন a টু b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 সিগমা r ইকুয়াল টু 1 থেকে n h ইনটু f অফ a প্লাস rh। এইটাও লিখতে পারি। এখন আমরা তোমাদের আরেকটু বড় হয়ে যখন শিখবে যে আমরা সব ইন্টারভ্যালগুলোকে আমরা সমান করে ধরে রেখেছি যে h ইকুয়াল টু b মাইনাস a বাই n। অনেক পরে বড় ছিল কেন আমরা সমান করে দেখবো, আমরা একটা বড় দেখবো একটা ছোট লিখবো, তাও হতে পারে। সেখানে বলতে হবে যে ম্যাক্সিমাম অফ h টেন্ডস টু 0, আমরা সেই সংজ্ঞায় যাচ্ছি না। কিন্তু এই ছবিটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে আঁকি তাহলে কিরকম হবে দেখো, এটাকে আমি আরেকবার একটু গন্ডগোল মানে হেজি হয়ে গেছে, এই ছবিটাকে আরেকবার আঁকছি। এই অঙ্কটা অন্যভাবে যদি আমরা ভাবি তখন কি হয় দেখো, অন্যভাবে যদি ভাবি কি হয় দেখো, বলছে আবার সেই এই x অক্ষ y অক্ষ একই কাজ, y ইকুয়াল টু fx কাজ, এখানটা x ইকুয়াল টু a করি, এই লেনটা a, আমি আর বারবার বলছি b এটা b, এই লেনটা x ইকুয়াল টু b, এই পর্যন্ত। এবারে আমরা করলাম কি যে আয়তক্ষেত্রগুলো এরকম করে আনলাম, এই এখানে একটা h, এটাও h, এটাও h, ডট ডট ডট, এটাও h পর্যন্ত। এবারে আয়তক্ষেত্রটা এরকম করে আনছি, এই আয়তক্ষেত্র এই। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি লিখছি, দেখো প্রথমটা কত হচ্ছে, তাহলে এখানে লাল কালি দিয়ে লিখছি বোঝার সুবিধার জন্য। দেখো প্রথম আয়তক্ষেত্র কত, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা f এ, এটা এ তো এটা এ f এ, তাহলে এর ক্ষেত্রফল হবে h ইনটু f এ। তাহলে প্রথমটা হলো h ইনটু f অফ a। তারপরটা কত হবে দেখো, এইটা এই, তো এই লেন্থটা ইনটু এর ক্ষেত্রফল, কারণ এটাই তো তার দৈর্ঘ্য, তাহলে h ইনটু f অফ a প্লাস h, এটা যে h f অফ a প্লাস h। তারপরটা কত হবে, কিন্তু প্লাস হবে প্লাস h ইনটু f অফ a প্লাস 2h। এরকম করে দেখো যখন এই দিকটাই আসবে, যখন শেষেরটা হবে সেটা কিন্তু নিজে একটু দেখে নেবে, প্লাস h ইনটু f অফ a প্লাস n মাইনাস 1 ইনটু h। কেন, এইটা কত ছিল, এই লেন্থটা কত ছিল না b ইকুয়াল টু a প্লাস n h ছিল, তার থেকে একটা h বাদ, তাহলে b, তাহলে এই লেন্থটা কত হবে না সেই লেন্থটা ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু h। এই যে
এইটা যদি NH হয় এটা তাহলে H কমে যাবে, n মাইনাস। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, সিগমা এই r ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। তাহলে কেউ r ইজ ইকুয়াল টু 1 টু n ও লিখতে পারে, আর কেউ r ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 ও লিখতে পারে। এই ক্ষেত্রেও দেখো যখন h টেন্ডস টু 0 হয়ে যাবে তখন এই লাইনগুলো কাছাকাছি চলে আসবে, এই যে এররগুলো ছিল এই এররগুলো আর থাকবে না, পুরো এরিয়াটা পাওয়া যাবে। এই হলো আমাদের নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সংজ্ঞাটা যদি দেখি তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমাদের সংজ্ঞাটা কি দাঁড়ালো, সংজ্ঞাটা এরকমই দাঁড়ালো যে ইন্টিগ্রেশন a টু b fx dx, ইন্টিগ্রেশন a টু b fx dx is equal to limit h tends to 0 sigma r is equal to 0 to n minus 1, 0 থেকে ধর n minus 1 দিতে হবে, r is equal to 1 থেকে n যে কোনো একটা, আর h টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বার করে দেব h ইনটু f of a plus rh, যেখানে nh is equal to b minus a। তোমাদের এই যে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে যখন অঙ্ক করতে হবে না, আমরা যে আগে অনির্দিষ্ট সমাকলনে ইন্টিগ্রেশন করে এসেছি, যখন সংজ্ঞার সাহায্যে বলবে তখন তোমাকে লিমিটের সাহায্যই করতে হবে। সেই লিমিটের সাহায্যে করতে গেলে আমাদের কতগুলো ওই প্রগতির সূত্র আমাদের জানতে হবে, সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। দেখো আমরা সূত্রগুলো লিখে ফেললাম একবার প্রথম থেকেই, এগুলো তোমাদের প্রগতি সূত্রগুলো তোমরা করেছো। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত না, এটাকে আমরা n ইনটু n প্লাস 1/2 সংক্ষেপে লিখতে পারি সিগমা r ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এগুলো তোমরা প্রগতিতে করেছো। তেমনি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার, তারও সূত্র হচ্ছে সিগমা r স্কয়ার, শর্টে লিখছি r ইকুয়াল টু 1 থেকে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6, এটাও আমরা প্রগতিতে করে এসেছি। তেমনি আমি আর এই ডিটেইলসে লিখছি না, r ইকুয়াল টু 1 থেকে n সিগমা r কিউব, মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস n কিউব পর্যন্ত, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইনটু n প্লাস 1/2 এর হোল স্কয়ার। এবার দেখো এটা অধিকাংশ বইয়ে পাবে না, এটা সিগমা r টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে যে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার 4, এর সূত্র হচ্ছে এইটা কি না n ইনটু n পুরোটা n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6 ইনটু 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1/5। এটা মুখস্থ করার জন্য এই যে সূত্রটা যে এর মতো n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6, আর এই এক্সট্রা টার্মটা মনে রাখতে হবে 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1/5। আর আমরা যদি গুণোত্তর প্রগতি, এটা আমরা জানি যে প্রথম পদে আর সাধারণ অনুপাত r হলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1/r মাইনাস 1। এখানে r এর মান গ্রেটার দ্যান 1 হোক বা লেস দ্যান 1 হোক, যে কোনো হলেই সবই একই ব্যাপার, একই সূত্র কিন্তু এটা। এবারে আমাদের যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে sin আলফা প্লাস sin আলফা প্লাস বিটা প্লাস sin আলফা প্লাস 2 বিটা এরকম করে sin আলফা প্লাস n বিটা, এরকমের সমষ্টি থাকলে তার সূত্র হচ্ছে sin থাকলে সবগুলোই sin n বিটা বাই 2 বাই sin বিটা বাই 2 sin আলফা প্লাস n মাইনাস 1 ইনটু বিটা বাই 2। আর যদি এগুলো cos থাকে তাহলে শুধু এইটুকু cos হবে, বাকিটা sin n বিটা বাই 2 আর sin বিটা বাই 2 একই রকম সূত্র, cos আলফা প্লাস n মাইনাস 1 ইনটু বিটা বাই 2। সুতরাং এই সূত্রগুলোর সাহায্যে আর ওই সংজ্ঞার সাহায্যে আমাদের যদি অঙ্ক করতে বলে তাহলে আমাদের কিরকম অঙ্ক হবে একটা দেখো। আচ্ছা, ওই অঙ্কগুলো করার আগে আমরা একটু ফান্ডামেন্টাল থিওরেমের সাহায্যে কি করে সমাকলন করা যায়, নির্দিষ্ট সমাকলন, সেটা একটু বলে দিই। বলছে যে ইন্টিগ্রেশন fx dx, ইন্টিগ্রেশন fx dx যদি fx প্লাস c হয় তাহলে ইন্টিগ্রেশন a টু b fx dx ইজ ইকুয়াল টু বলছে fx প্লাস c, তো
এইটা আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেবো, এটা এ এটা বি, জাস্ট এই মানটা আমরা বসিয়ে দেবো। তার মানে ইজিক্যাল কি হবে না এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ প্লাস সি, ব্র্যাকেট তুলে সরল করলে এফ বি মাইনাস এফ সি। এখানে এফ এক্স দিয়ে তার মানে বলতে পারি যে ডি ডি এক্স অফ এফ এক্স, এটা বিপরীত প্রক্রিয়া তো ইজিক্যাল টু এফ এক্স। তার মানে দেখো আমরা ওই যখন আমরা ফান্ডামেন্টাল থিওরেমের সাহায্যে ইন্টিগ্রেশন করছি, এই ধ্রুবক পদ থাকছে না, কেটে যাচ্ছে। তাহলে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে যখন অঙ্ক করব ফান্ডামেন্টাল থিওরেমের সাহায্যে, তখন কিন্তু আমাদের এই ধ্রুবক থাকবে না, ইন্টিগ্রেশন করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যে ফাংশনটা পাবে। তাহলে এইটা যদি আমরা আগে ফান্ডামেন্টাল থিওরেমের সাহায্যে করে নিই, তাহলে আমাদের কি রেজাল্ট হবে দেখো। তারপরে আমরা সংজ্ঞার সাহায্যে করব। এটা ইজিক্যাল টু আমরা জানি যে 1/3 এক্স কিউব, আর প্লাস সি দিচ্ছি না আমি, আর লোয়ার লিমিট আর আপার লিমিট বানাতে হবে। তার মানে লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা 1, এদিকে 1/3 1 কিউব মাইনাস 0 কিউব, এই যে বসিয়ে দিচ্ছি আমরা। তার মানে 1/3 হলো উত্তর। তার মানে ইন্টিগ্রেশন 0 to 1 x স্কয়ার dx এর উত্তর হলো 1/3। কিন্তু এটা আমরা সংজ্ঞার সাহায্যে যখন করতে বলবে, যদি আমাকে পরীক্ষায় বাধ্য করে করতে সংজ্ঞার সাহায্যে সে বলবেই, তখন আমরা কি করে করবো দেখো না। এইভাবে আমাদের অঙ্কটা লিখতে, এটা 1/3 উত্তর আমরা জেনে নিলাম। এবারে আমরা সংখ্যাটা আগে লিখবো, এইভাবে অঙ্কটা করতে হবে, এইভাবে লিখতে হবে। যে আমরা জানি সূত্রটাকে লিখে দেবো, আমরা জানি কি জানি না ইন্টিগ্রেশন a to b fx dx is equal to limit h tends to 0 h sigma f of a plus rh। এবারে r is equal to আমি 1 থেকে n লিখছি, আমি সংজ্ঞায় বললাম 1 to n or 0 to n minus 1, তো 1 থেকে n লিখছি, যেখানে nh is equal to b minus a, এটা আমাদের সূত্র। এবারে ইন্টিগ্রেশন 0 to 1 x স্কয়ার dx কে তুলনা করে পাই, তুলনা করে কি হবে না a is equal to 0 b is equal to 1, তাহলে nh টাকে বার করে নেব, nh is equal to 1 minus 0 is equal to 1। এবারে দেখো fx কত না fx, এখানে x স্কয়ার, এই যে fx x স্কয়ার, তাহলে আমাকে এটা বার করতে হবে। অতএব f of a plus rh মানে f of a এর মানটা কত রেখে 0, তাহলে f of 0 plus rh সমান কত f rh সমান, তাহলে fx তো x স্কয়ার, তাহলে f rh কত না rh এর হোল স্কয়ার বা r স্কয়ার h স্কয়ার। তাহলে আমরা যেটা আমাকে দিয়েছে 0 to 1 x স্কয়ার dx, তাকে তুলনা করে আমরা এই এটা তো লাগবে, সেই জন্য এগুলো বার করে নিলাম। এবার আমরা অ্যাকচুয়ালি অঙ্কে যাব, এটা কিন্তু করতেই হবে। অতএব ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx সমান, সংজ্ঞায় আছে লিমিট h tends to 0 h সিগমা f of a plus rh কত না r স্কয়ার h স্কয়ার, আর r is equal to 1 থেকে n। এখানে লক্ষ্য করো সিগমাটা কার উপরে আছে, r এর উপরে, h তো ধ্রুবক, কারণ আমরা h ভাগে ভাগ করেছিলাম সমান সবগুলো, তাহলে h স্কয়ারটা বাইরে চলে যাবে, is equal to limit h tends to 0 h cube into sigma r স্কয়ার, r is equal to 1 থেকে n সমান। একটু আগে আমরা বলেছি সিগমা আর স্কয়ারের সূত্র, আমি আর ভেঙে ভেঙে লিখবো না যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এরকম করে ভেঙে ভেঙে লিখবো না। তাহলে কি হবে ইজ ইকুয়াল টু লিমিট h tends to 0 hs কিউব, এবারে n into n plus 1 into 2n plus 1 by 6, সেই সূত্রের সাহায্যে একটু আগে করেছি আমরা। এখন দেখো কেউ যদি এখানে h এর মানটা 0 বসিয়ে দেয় তো সবসময় 0 হবে, ওই জন্য নিয়ম হচ্ছে আমাকে nh এর মানটা আগে বসিয়ে দিতে হবে। nh এর মানটা কত বার করে রেখেছিলাম আমরা 1,
কিন্তু এখানে তো এইচ এর কিউব আছে, ওই জন্য আমরা এইচ এর কিউবটাকে এইটাকে আমরা সবকে একটা করে দিয়ে দিলাম। কিরকম দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 নিচে 6, এইবারে দেখো একটা n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এই যে এই তিনটে এইচ ছিল, এইচ এর কিউব, এখানে একটা এইচ, এইখানে একটা এইচ, এইখানে একটা এইচ, তাহলে দেখো তিনটে আমাদের NH হয়ে গেল। তাহলে আমরা NH এর মানটা বসাতে পারবো। এবার সমান NH এর মান তো 1, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 ইনটু, সরি এখানে যখন h দিয়ে গুণ করব এটা h হবে আর এটাও h হবে, কারণ আমি তো h দিয়ে গুণ করছি। তাহলে 1 ইনটু 1 প্লাস h ইনটু 2 প্লাস h ডিভাইডেড বাই 6। এবারে আমি 0 বসি, তাহলে কত হবে? তাহলে ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 বাই 6 সমান 2 এর 6 ইজ ইকুয়াল টু 1 এর 3। হয়ে গেল, উত্তর মিলে গেল। আগে আমরা বার করে রেখেছিলাম। সুতরাং ওই নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে অঙ্ক করতে গেলে সবার প্রথমে আমাকে আগে সূত্রটা লিখে দিতে হবে। দেওয়ার পরে 0 থেকে 1 x স্কয়ার দিয়ে যা থাকবে সেটাকে তুলনা করে a এর মান কত, b এর মান কত, NH কত হচ্ছে বার করে নিলাম। তারপরে fx টা তুলনা করে পেয়ে যাব x স্কয়ার পেলাম, এখানে অন্য অঙ্ক থাকলে অন্য হবে। তারপরে f অফ a প্লাস আর h টা এর মানটা বসিয়ে দিয়ে যা হবে সেই f অফ কত সেটা বার করব। এখানে হচ্ছে r স্কয়ার h স্কয়ার। তারপরে এই সংজ্ঞার যে সূত্রটা, যে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু দিস, এই মানটা বসিয়ে দেবো, দিয়ে লিমিটের ক্যালকুলেশন। এবং এই লিমিটের ক্যালকুলেশন করতে গেলে যে আগে যোগ করতে হবে, যোগের জন্য আমি প্রিভিয়াস যে বোর্ডে যে সূত্রগুলো লিখে দিয়েছি সেই সূত্রগুলোর মধ্যে কোনো সূত্র লাগবে, বাইরে কোনো সূত্র লাগবে না। দেওয়ার পরে আমরা যোগ করার পরে তারপরে NH এর মানগুলো ভাগ করে দিয়ে NH এর মানটা বসিয়ে দেওয়ার পর মানটা পাওয়া যাবে লিমিট করে। এই হলো আমাদের নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে অঙ্ক। আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে অঙ্কগুলো, ভালো করে করো অঙ্কগুলো, তারপরে প্র্যাকটিস করবে বইয়ের অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো মানে এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে আর সংজ্ঞাটা দেখবে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।